আসসালামু আলাইকুম। বর্তমানে তোমরা যারা ক্লাস 9-10-এ পড়তেছো এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে কিন্তু ভাইয়া বাস্তব সংখ্যা। সো এই অধ্যায়ের একটি ক্লাস নিয়ে আসলাম এবং আজকের এই একটি ক্লাসে তোমাদের পুরো বাস্তব সংখ্যা কভার করে দেব। দেখো, তোমাদের এই বাস্তব সংখ্যা এই অধ্যায়ে টোটাল 5 টাইপের অঙ্ক আছে। সো তুমি যদি এই 5টি টাইপের ম্যাথ একবার শিখতে পারো, তাহলে তোমার তো পুরো এই অধ্যায়ের সব কিছু কভার হয়ে যাবে। ঠিক আছে? সো আজকে তোমাদের এই বাস্তব সংখ্যা অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো অঙ্ক টাইপ ভিত্তিকভাবে সুন্দরভাবে কভার করে দেব। ঠিক আছে? এবং পুরো এই একটি ক্লাসে বাস্তব সংখ্যা ফুললি একেবারে পানি পানি হয়ে যাবে। ওকে, সো দেখো ভাইয়া, বাস্তব সংখ্যা এই অধ্যায়ে বইয়ে যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো করার আগে তোমাদের কিছু বেসিক জানতে হবে। কি বেসিক জানতে হবে? আমি যদি শুরু করি, দেখো শুরুতে তোমাদের জানতে হবে বাস্তব সংখ্যা কি। তবে যদি আমরা এক কথায় দেখি যে বাস্তবে যে সকল সংখ্যার অস্তিত্ব আছে তাই বাস্তব সংখ্যা। এরপর আমরা জানব যে স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা কি ভাইয়া? এখন যদি তোমাদের প্রশ্ন করি যে স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 ডট ডট ডট। স্বাভাবিক সংখ্যাকে সংক্ষেপে n দ্বারা প্রকাশ করা হয়, বা আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যাকে ন্যাচারাল নাম্বার। দ্বিতীয়ত যদি আমরা দেখি যে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কোনগুলো ভাইয়া? যদি আমি বলি এক কথায়, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাকে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যেমন 2, 2কে যদি আমরা দেখি যে 1 দ্বারা এবং হচ্ছে 2 দ্বারাই ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সো যেমন 3কে 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখন যদি আমরা 4 দেখি, 4কে কিন্তু ভাইয়া 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়। আমরা কিন্তু জানি যে মৌলিক সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখানে 4 কিন্তু 1 এবং ওই সংখ্যা ছাড়া আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সো 4 মৌলিক সংখ্যা নয়। সো এখন দেখি 5 দেখি, 5কে 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এভাবে আমরা যদি দেখি 7 11 30 এভাবে চলতেই থাকবে। আশা করি ভাইয়া তোমরা মৌলিক সংখ্যা কোনগুলো বুঝতে পেরেছ। এখন আমরা দেখব যৌগিক সংখ্যা কোনগুলো। যৌগিক সংখ্যা যদি আমরা বলি যে আমরা মৌলিক সংখ্যা পড়েছি যে এক এবং ওই সংখ্যা, যেমন এক ও নিজে ছাড়া যে সকল সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর আমরা যৌগিক সংখ্যা দেখব এক এবং নিজে ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন আমরা যদি দেখি 4কে আমরা দেখেছি 1 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, এছাড়াও ভাগ করা যায় হচ্ছে 2 দ্বারা। সো 4 হচ্ছে যৌগিক সংখ্যা। এরপরে আমরা যদি দেখি 6কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি এবং 6 দ্বারা ভাগ করতে পারি। সো আমরা 6কে যৌগিক সংখ্যা বলতে পারি। একইভাবে অন্যভাবে দেখি 8, এরপর 9, এরপর 10, এরপর 12, এভাবে চলতে থাকবে। এক কথায় যদি আমরা বলি ভাইয়া যে সংখ্যাকে 2 বা ততোধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটি হচ্ছে কি ভাইয়া? যৌগিক সংখ্যা। এখন আমরা দেখব সহমৌলিক সংখ্যা। কি দেখবো এখন ভাইয়া? সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কোনগুলো ভাইয়া? আমরা যদি একটা এক্সাম্পল দ্বারা দেখি যে 6 35। এখন ভাইয়া আমরা এই সংখ্যাকে যে সহমৌলিক সংখ্যা বলে আমরা কিভাবে বুঝবো? আমরা এই সংখ্যা দুটার গসাগু নির্ণয় করব। এর মাধ্যমে যদি আমরা দেখি, যেমন 6কে 35 দ্বারা আমরা ভাগ করে দেব। ভাগ করলে 6 5 6 30, 5 6 30 হাতে থাকে ভাইয়া 5। তাহলে এই 5 দ্বারা এই 6কে আমরা ভাগ করব।
গসাগুর নিয়ম হচ্ছে এভাবে, আর 6 5-এর ভিতর যাই হচ্ছে একবার 5 মাইনাস করলে হয় 1 দ্বারা 5কে যদি আবার ভাগ করি হবে 5। এখন আমরা যদি দেখি ভাইয়া, এই যে এখানে দেখো আমাদের নামছে কি 1, যে সকল সংখ্যার ভাগ করলে এখানে 1 হবে সেটাই হচ্ছে কি সহমৌলিক সংখ্যা। এগুলো কিন্তু ভাইয়া তোমাদের নৈর্ব্যক্তিকের জন্য। তো এখন আমরা দেখব পূর্ণ সংখ্যা কি। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যাকে কিন্তু ভাইয়া জেড দ্বারা প্রকাশ করা হয়। এই জেড দ্বারা প্রকাশ করা হয়, এগুলো আমরা পরবর্তী অঙ্কের সময় কাজে লাগবে। সো আমরা এগুলো জেনে নিই। পূর্ণ সংখ্যা এখন কি? পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে। ভাইয়া পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। আমরা যদি একটু দেখি যে 1 2 3 4 10 20 এভাবে সবগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এগুলো হচ্ছে কি ভাইয়া ধনাত্মক সংখ্যা। এবং যদি ঋণাত্মক সংখ্যা দেখি -1 -2 -3 -4 -9 সবগুলো কিন্তু ভাইয়া পূর্ণ সংখ্যা। বা অনেক সময় নৈর্ব্যক্তিকে তোমাকে একটু কনফিউজের জন্য দিতে পারে, যেমন 0 +1 +2 +3 -1 -2 -3, বা অন্যভাবে দিতে পারে যে 0 +-1 +-2 +-3। ভাইয়া এই তো সবগুলো কিন্তু আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আমরা দেখব ভাইয়া ভগ্নাংশ সংখ্যা কি। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায় অর্থাৎ ভাইয়া যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে কি। একটা এক্সাম্পল যদি দেখি যে 5/2 ভগ্নাংশ সংখ্যা, 1/2 3/2 এই সবগুলো কিন্তু ভাইয়া, কারণ p/q আকারে আছে, সবগুলো সংখ্যা কি আছে ভগ্নাংশ সংখ্যা q আকারে আছে। এখন কিন্তু ভাইয়া ভগ্নাংশ সংখ্যা 3 প্রকার। ভগ্নাংশ সংখ্যা তো কত প্রকার ভাইয়া? 3 প্রকার। আমরা বলতে পারি একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত আর শেষটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। সো ভাইয়া এক কথা যদি আমরা দেখি কাকে বলে কি সংজ্ঞা আমরা জানার প্রয়োজন নেই, জানার প্রয়োজন আছে, কিন্তু আমরা শর্টকাটে দেখব, শর্টকাটে সবগুলো শিখব। যেমন প্রকৃত যদি আমরা দেখি যে 1/2। এক কথা যদি বলি ভাইয়া যে উপরেরটার চেয়ে যদি নিচেরটা বড় হয় তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ আমরা যদি একটা শর্টকাটে লিখে দেই যে উপরেরটা ছোট নিচেরটা হচ্ছে বড়, তাহলে উপরেরটা ছোট নিচেরটা বড় হলে সেটা হবে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ঠিক কীভাবে অপ্রকৃত ভগ্নাংশ যদি দেখি ভাইয়া যে এই প্রকৃতর বিপরীতটা হচ্ছে কি অপ্রকৃত। তাহলে যদি আমরা দেখি শর্টকাটে দেখি যে উপরেরটা যদি বড় হয় আর নিচেরটা যদি ছোট হয় সেটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ একটা উদাহরণ, যেমন 5/2 এটা হচ্ছে কি ভাইয়া অপ্রকৃত ভগ্নাংশ, কারণ উপরেরটা বড় 5, নিচেরটা হচ্ছে ছোট। এখন আমরা দেখব ভাইয়া মিশ্র ভগ্নাংশ কি। মিশ্র ভগ্নাংশ আমরা যদি দেখি যে 2/1/7 এই যে সমস্ত আকারে থাকবে, যে সকল সংখ্যা হচ্ছে সমস্ত আকারে থাকবে সেগুলো হচ্ছে কি ভাইয়া মিশ্র ভগ্নাংশ। আশা করি ভাইয়া ভগ্নাংশ সংখ্যা কি, ভগ্নাংশ সংখ্যা কত প্রকার আমরা সবগুলোই ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমরা দেখব মূলদ সংখ্যা কোনগুলো বা মূলদ সংখ্যা কি। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার একটা উদাহরণ যদি আমরা দেখি, যেমন 11/2। এটা এখন বলতে পারো অনেকেই এটা কিন্তু ভগ্নাংশ হয়ে গেল। হ্যাঁ ভাইয়া, সকল মূলদ সংখ্যা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। সো এখন আমরা দেখব অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাটা হবে মূলদ সংখ্যার বিপরীত। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। আমরা যদি উদাহরণ দেখি ভাই 2
√7। এই সংখ্যাগুলোকে কিন্তু ভাইয়া p/q আকারে প্রকাশ করা যায় না। আরেকটা যদি দেখি আমরা √5/2, এটা হচ্ছে কি অমূল্য সংখ্যা। অনেকে বলতে পারে এটা তো p/q আকারে হয়ে গেল। না ভাইয়া, p/q আকারে হবে না। এখানে যেহেতু √ওভার আছে তাই এটা হচ্ছে অমূল্য সংখ্যা। √ওভার থাকলে সেটা হচ্ছে কি অমূল্য সংখ্যা ভাইয়া। আমরা এখন একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে 2.9234। ভাইয়া এই যে এটার উপরে একটা ফোঁটা, এটার উপরে একটা ফোঁটা, ফোঁটাটা অনেকেই জানো। এই ফোঁটাটার নাম কি? এই ফোঁটাটা হচ্ছে পৌনঃপুনিক। এই ফোঁটাটার নাম হচ্ছে কি ভাইয়া? পৌনঃপুনিক। পৌনঃপুনিক। এই ফোঁটাটার মানে কি ভাইয়া? এই ফোঁটাটার মানে যদি আমরা বলি, দেখবো 2.92। এই ফোঁটাটার মানে হচ্ছে 343434। এই পৌনঃপুনিক যে কয়টা সংখ্যার উপরে থাকবে সেই কয়টা সংখ্যা হচ্ছে বারবার আসবে ভাইয়া। তাহলে যদি এক কথায় এই কয়টা সংখ্যার উপরে এই পৌনঃপুনিক থাকবে সেই সংখ্যাগুলো বারবার হবে। যেহেতু এই 3 এবং 4 এর দুইটার উপরে পৌনঃপুনিক আছে, তার মানে আমরা বুঝবো যে এই 3 4 বারবার আছে। 3 4 কি আছে? বারবার আছে। এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি। অন্যভাবে যদি অন্য একটা উদাহরণ দেখি, যে 2.7249। হ্যাঁ ভাইয়া, এখন যদি দেখো এখানে কিন্তু দ্বিতীয়টা কিন্তু আবার ভিন্ন রকমের আছে। দেখো ভাইয়া, এখন 2 এর উপরে পৌনঃপুনিক আছে আর 9 এর উপরে কি আছে? একটা পৌনঃপুনিক আছে। তাহলে ভাইয়া এই 4 এর উপরে কি পৌনঃপুনিক আছে? তোমাদের কাছে যদি একটা প্রশ্ন করি ভাইয়া, এখানে পৌনঃপুনিক কয়টার উপরে আছে? প্রথমটার উপরে পৌনঃপুনিক থাকে আর শেষটার উপরে পৌনঃপুনিক থাকে। তার মানে আমরা এই তিনটার উপরে পৌনঃপুনিক ধরি। কিভাবে এখানে 2 উপরে পৌনঃপুনিক আছে আর 9 এর উপরে পৌনঃপুনিক আছে, এর মানে আমরা বুঝবো যে 2 4 9 এই তিনটার উপরে কি আছে? পৌনঃপুনিক আছে। তার মানে এটা মানে আমরা বুঝবো 7। যেহেতু তিনটার উপরে পৌনঃপুনিক আছে সেহেতু 249 249 249 এই সংখ্যাগুলো তিনটার সংখ্যা কি হবে? বারবার রিপিট হবে। এটাকে আমরা সংক্ষেপে এই পৌনঃপুনিক আকারে লিখতে পারি। এখন আমরা দেখে নিই 12 নম্বর প্রশ্ন। এখানে দেওয়া আছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা যদি প্রথমটা দেখি যে দেওয়া আছে 1/6। তাহলে আমরা যদি প্রথমটাকে লিখি যে 1/6কে আবৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়। এই সংখ্যাটাকে দুইভাবে প্রকাশ করা যায়। কীভাবে প্রকাশ করা যায়? দুইভাবে প্রকাশ করা যায়। এটা আমরা নাম দিব 1, এটা হচ্ছে 2, দুইটা নিয়মে। তাহলে আমরা যদি প্রথম নিয়মটা দেখি, যে নিচে যেটা থাকবে, আমাদের এখানে বলা হয়েছে যে 1কে 6 দ্বারা ভাগ করতে। তাহলে আমরা যদি সমাধান দেখি, যে সমাধান 6 ভাগ হচ্ছে 1। তাহলে দেখো, যেহেতু 1 ছোট 6 বড়, আমরা কিন্তু 1কে 6 দ্বারা ভাগ করতে পারি না। তো এখন এর জন্য আমাদের কি করতে হবে? এখানে একটা দশমিক আনতে হবে। দশমিকের জন্য এখানে 0 আনতে হবে। তাহলে 10-এর ভিতরে 6 যায় হচ্ছে একবার। 6 একে 6। তাহলে 10 থেকে 6 বিয়োগ হবে 4। এখন 4 কিন্তু 6-এর ভিতরে যায় না, সো দশমিকের জন্য আবার একটা 0 নিতে হবে। এখন কিন্তু যাই 40-এর ভিতরে 6 যায় হচ্ছে 6 6 36। 6 6 36। 40 থেকে 36 বিয়োগ হবে 4, আর দশমিকের জন্য হচ্ছে 0। আবার যদি আমরা করি 6 6 36। আবার যদি আমরা দেখি 4 4, দশমিকের জন্য হচ্ছে 0। আবার যদি দেখি 6 6 36। ভাইয়া দেখো, আমরা যতই দেখতেছি যে যতই ভাগ করতেছি 6 6 6 বারবার আসতেছে, এরপরও কি হইতেছে না? ভাগ শেষ হচ্ছে না বা শূন্য হচ্ছে না। সো আমরা এক কথা বলতে পারি যে বারবারে কি আসবে? এখানে 6 আসবে। তো সুতরাং এটাকে আমরা লিখতে পারি 1/6 সমান 0.1666। ভাইয়া, আমরা একটু আগে দেখেছি যে কোনো সংখ্যা যদি বারবার আসে তাহলে আমরা সেই সংখ্যাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারি। কি করতে পারি ভাইয়া? পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারি। তাহলে যেহেতু 6 বারবার রিপিট হইতেছে, এর জন্য আমরা 6-এর উপরে কি দিব? পৌনঃপুনিক দিব। ভাইয়া, এই অঙ্কগুলো কিন্তু মানে এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু সৃজনশীলের জন্য বেশি ইম্পর্টেন্ট না। এগুলো হচ্ছে কি এমসিকিউর জন্য খুব
খুব গুরুত্বপূর্ণ। সো ভাইয়া যদি এমসিকিউ আসে তাহলে এত অঙ্ক করে এত বড় অঙ্ক করে কি সমাধান পেতে হবে? না ভাইয়া, এর জন্যই তোমাদের এই যে 2 নাম্বার রুলসটা এখন শেখাবো। 2 নাম্বার রুলসটা হচ্ছে কি ভাইয়া, যেমন 1/6, তোমরা এখন একটা ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে 1/6, 1কে 6 দ্বারা যদি তোমরা ভাগ করো তাহলে এই যে এই অ্যান্সারটা আসবে 0.1666 ডট ডট ডট। ভাইয়া এক কথায় আমরা 0.166 করে কী দিব? পৌনঃপুনিক দেবো। এটাই ভাইয়া আমাদের অ্যান্সার। ভাইয়া বুঝতে পারছো, আমাদের এই শর্টকাট টেকনিক আমাদের ফলো করতে হবে এমসিকিউর সময়। যদি আমাদের সৃজনশীলে আসে, যদি এসে পড়ে, তাহলে আমরা এই রুলস এক ফলো করব। আর যদি এমসিকিউ আসে ভাইয়া এই শর্টকাট টেকনিকে ফলো করব। সোজা কথা যেটা থাকবে সেটা ক্যালকুলেটরে বসাবো, বসানোর পরে যেটা অ্যান্সার হবে, যেটা আসবে, যেন 0.166 6 রিপিট হচ্ছে, যে সংখ্যাটা বারবার রিপিট হবে তার উপরে পৌনঃপুনিক দিব, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে কি অ্যান্সার। হ্যাঁ ভাইয়া, এখন তোমাদের খ নম্বরটা থাকবে এইচডাব্লিউ। খ নম্বরটা থাকবে কি এইচডাব্লিউ থাকবে। দেখো এই ক আর খ কিন্তু প্রায় সেম কোয়ালিটি, তোমরা পারবে। কিন্তু অনেকে দেখে ঘ নম্বর দেখে বলবে যে এটাকে আবার আমরা কিভাবে করব। সো এটাকে কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখছি। তাহলে গ নম্বরটা দেওয়া আছে হচ্ছে গো 3.2/9। ভাইয়া এটা হচ্ছে কি ভাইয়া মিশ্র ভগ্নাংশ। আমরা জানি কি সমস্ত আকারে যে সংখ্যা থাকে সেটা হচ্ছে কি ভাইয়া মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে প্রথমে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো সাধারণ ভগ্নাংশ কীভাবে প্রকাশ করে ভাইয়া, এই সমস্ত আকারে যেটা থাকবে এই সংখ্যা দ্বারা নিচের সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে 3 আর 9 গুণ করলে হবে 27। 27-এর সাথে উপরে যেটা থাকবে সেটা আমরা কি করব? যোগ করব। তাহলে 3 আর 9 হচ্ছে 27, 27 আর 2 হচ্ছে কত? 29 ভাইয়া। আর নিচে কোনটা হবে ভাইয়া? নিচে যেটা ছিল আগে সেটাই আমরা নিচে বসাবো। এটা হচ্ছে কি ভাইয়া সাধারণ ভগ্নাংশ। এখন দেখো তো ভাইয়া, এই যে আমরা যে রুলস একে পড়েছি যে এটার মতো হয়েছে কিনা। যদি এটার মতো হয়ে থাকে, দেখো ভাইয়া আমরা ওই উপরেরটা যে নিয়মে করেছি এটাও ঠিক একই নিয়মে করব। যেমন 9 ভাগ হচ্ছে 29 ভাইয়া। 9 29-এর ভিতরে যায় হচ্ছে 3 বার, 3 নং হচ্ছে 27 ভাইয়া। 29 থেকে 27 বিকল্প হবে 2। এখন দেখো ভাইয়া 2 কিন্তু 9 দ্বারা ভাগ করা যায় না। সো আমরা একটা দশমিক নিব, দশমিক নিলে এখানে একটা শূন্য বসাতে হবে। তাহলে 20-এর ভিতরে 9 যায় হচ্ছে 2 বার, 9 দুগুণে 18। তাহলে 20 থেকে 18 বিকল্প হবে 2, আর দশমিকের জন্য 0। ঠিকইভাবে 2 আবার নিব, 9 দুগুণে 18, আবার যদি বিয়োগ করি তাহলে হবে 2, আবার 0 হবে 2। তাহলে দেখো ভাইয়া আমরা যতই ভাগ করছি কিন্তু সবগুলোই কিন্তু 2 বারবার আসতেছে। সো আমরা ভাইয়া এখানে লিখতে পারি যে 3, সুতরাং 3 2/9 সমান 3.222 ডট ডট ডট। এটা হচ্ছে ভাইয়া রুলস 1। আমরা শর্টকাটে যদি আমরা দেখি ভাইয়া, প্রথমে এই মিশ্র ভগ্নাংশকে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার পরে আমরা এটাকে ক্যালকুলেটর দ্বারা ভাগ করব। 29-কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে ক্যালকুলেটর আসবে 3.2222 ভাইয়া। এটাকে আমরা যেহেতু 2 বারবার আসতেছে, সো 2 এর উপর আমরা কি দিব? একটা পৌনঃপুনিক দিব। তাহলে সেটাই হবে আমাদের কি অ্যান্সার। আশা করি ভাইয়া বুঝতে পেরেছ। তো ভাইয়া আমরা আজকে কি শিখলাম যে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশের 2টা রুলস। একটা হচ্ছে যদি আমাদের সৃজনশীল আসে তাহলে রুলস নাম্বার 1 আমরা ইউজ করব, আর যদি এমসিকিউ আসে আমরা এই রুলস নাম্বার 2 ফলো করব। ঠিক আছে ভাইয়া? যদি কারো প্রশ্ন থাকে ভাইয়া কমেন্ট সেকশনে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভাইয়া আমি ঘ নম্বরটা করিয়ে দিয়েছি তোমাদের জন্য। ঘ নম্বরটা হচ্ছে এইচডাব্লিউ। ভাইয়া এই 12-র
খ আর ঘ তোমাদের থাকবে কি HW। সো পরবর্তী ক্লাসে আমরা জানবো 13 নং প্রশ্ন কিভাবে করতে হয়, সাধারণ ভগ্নাংশে প্রকাশ কিভাবে করতে হয়, সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয়। এরপর আমরা যদি দেখি যোগ কিভাবে করতে হয়, বিয়োগ, গুণ, ভাগ, এই সবগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করি আজকের বিষয়টি তোমাদের কাছে একদম পরিষ্কার হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবে। আর তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখো, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এমন সহজ, গোছানো এবং পরীক্ষাভিত্তিক গণিত ক্লাস নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।